আসসালামু আলাইকুম। আপনি ল্যাব সায়েন্সের জগতে নেভিগেট করা একজন ছাত্র অথবা অভিজ্ঞ পেশাদার। আপনি সঠিক জায়গায় আছেন। আমি মোহাম্মদ রাহাত হোসাইন। আমি আপনাকে সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্টের ব্যাখ্যা, ইম্পর্টেন্স ও কমন ইরোর্স বুঝতে সাহায্য করতে আগ্রহী। আশা করি এই পর্যালোচনার শেষে আপনি সিবিসি সম্পর্কে আপনার আরও স্পষ্ট ধারণা তৈরি হবে। সিবিসি মানে হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট। এটি একটি রেগুলার ব্লাড টেস্ট যার দ্বারা ব্লাডের কম্পোনেন্টসগুলো যেমন আরবিসি, ডাব্লিউবিসি ও প্লেটলেট পরিমাপ করা যায়। চলুন সিবিসি এর কম্পোনেন্টস ও এর সিগনিফিকেন্স নিয়ে আলোচনা করা যাক। আরবিসি বা লোহিত রক্তকণিকা, সহজভাবে বললে লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিন ধারণ করে এবং শরীরের অভ্যন্তরে অক্সিজেন পরিবহন করে। আমরা স্ক্রিনে কিছু নাম্বারস দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে বয়সের উপর ভিত্তি করে আলাদা আলাদা বয়সের জন্য ওই ব্যক্তির আরবিসি এর আলাদা আলাদা নর্মাল রেঞ্জ। একটি রিপোর্টের অবস্থা অর্থাৎ নর্মাল নাকি অ্যাবনর্মাল বোঝার জন্য টেস্ট থেকে পাওয়া রেজাল্টকে বয়স ভেদে নর্মাল রেঞ্জের সাথে কম্পেয়ার করতে হবে। যদি নর্মাল রেঞ্জের থেকে কম অথবা বেশি হয় সেক্ষেত্রে রিপোর্টটি অ্যাবনর্মাল বিবেচিত হবে। এরপর হিমোগ্লোবিন মেইনলি অক্সিজেন ক্যারিয়ার হিসেবে কাজ করে। আমরা স্ক্রিনে বয়সের ভিত্তিতে এর নর্মাল রেঞ্জ দেখতে পাচ্ছি। নর্মাল রেঞ্জে লক্ষ্য করলে একটি বিষয়ে চোখ নিবদ্ধ হয়। 2 মাস বয়সের বেবিদের হিমোগ্লোবিন লেভেল নর্মালি কম থাকে। কেন কম থাকে এতটুকু আমরা জানতেই পারি। এটিকে ফিজিওলজিক্যালি অ্যানিমিয়া অফ ইনফান্সিও বলা হয়। 2 মাস থেকে ফিটাল হিমোগ্লোবিন অ্যাডাল্ট হিমোগ্লোবিনে স্থানান্তরিত হয়, অর্থাৎ হিমোগ্লোবিনের ধরনের মধ্যে পরিবর্তন আসে। এই পরিবর্তনের সময় হিমোগ্লোবিন উৎপাদন টেম্পোরারিলি স্লো হয়ে যায়। সিগনিফিকেন্টলি এই কারণে 2 মান্থস বেবির হিমোগ্লোবিন কম থাকে। আবার হিমোগ্লোবিন কমের কারণটি জানলাম, তাহলে নিউবর্নের হিমোগ্লোবিন বেশি থাকার কারণ? নিউবর্ন অর্থাৎ 28 ডেজ পর্যন্ত হিমোগ্লোবিন লেভেল বেশি থাকে, কারণ ইন্ট্রা ইউটেরাইন এনভায়রনমেন্ট অক্সিজেন রিচ না। সো সেই এনভায়রনমেন্টে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন বডিতে সাপ্লাই দেওয়ার জন্যই বেশি পরিমাণ হিমোগ্লোবিন তৈরি হয় ও বডি অক্সিজেনের চাহিদা পূরণ করে থাকে। এবার দেখব হোয়াইট ব্লাড সেল কী কাজ করে। এটি রোগ প্রতিরোধের জন্য কাজ করে। বয়সের ভিত্তিতে এরও নর্মাল রেঞ্জ ডিফারেন্ট। আমরা দেখতে পাচ্ছি নিউবর্ন থেকে চাইল্ড এজ পর্যন্ত ডাব্লিউবিসি কাউন্ট বেশি। এর কারণ তাদের ইমিউনিটি ইম্যাচিউর, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা অপরিণত। বিধায় শরীরে প্রথম অনেক জার্মসের সাথে ফাইট করার জন্য বেশি বেশি ডাব্লিউবিসি উৎপাদিত হয়। আমরা জানি আমাদের শরীরে ভিন্ন ভিন্ন 5টি ডাব্লিউবিসি থাকে। এই স্লাইডে আমরা এদের নর্মাল রেঞ্জ দেখতে পাচ্ছি। এখানে আমাদের একটি বিষয় জানার আগ্রহ থাকতে পারে, সেটি হচ্ছে বাচ্চাদের লিম্ফোসাইট বেশি কেন? কারণ ইউজুয়ালি তো অ্যাডাল্ট এইজে যেমন নিউট্রোফিল বেশি এমনটি নয় কেন? এটি মূলত হয়ে থাকে মেমোরি তৈরি করার জন্য। আমাদের শরীরে একবার কোনো জীবাণু দ্বারা আক্রান্ত হলে তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয় এবং সেই জীবাণুকে চিনে রাখে, আর এই কাজটি করে থাকে লিম্ফোসাইট। বাচ্চাদের নতুন পৃথিবীতে এসেই অনেক জীবাণুর সাথে ফাইট করতে হয় ও তার অ্যাগেনস্টে মেমোরি সেল ক্রিয়েট করতে হয়। এজন্যই বাচ্চাদের লিম্ফোসাইট বেশি থাকে। এবার দেখতে পাচ্ছি প্লেটিলেট অথবা অনুচক্রিকা। এটি শরীরে কেটে গেলে বা শরীরের অভ্যন্তরে ইনজুরি হলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। প্লেটিলেট অনেক বেড়ে গেলে, অর্থাৎ নর্মাল রেঞ্জের থেকে কয়েক গুণ বেড়ে গেলে শরীরের অভ্যন্তরে ক্লট হওয়ার সম্ভাবনা থাকে। আবার যদি কোনো কজে অনেক কমে যায় তাহলে ব্লিডিং হতে পারে। কালেকশন অফ ব্লাড ফর সিবিসি। সিবিসি এর ক্ষেত্রে রক্ত সংগ্রহ। প্রথমত রোগীর আইডেন্টিফিকেশন নম্বর যাচাই করতে হবে, ভেইন নির্ধারণ করতে হবে। প্রেফার্ড সাইট হচ্ছে এন্টিকিউবিটাল ফসা। এর মিডিয়ান কিউবিটাল ভেইন থেকে, সেটা যদি ভিজিবল না থাকে তবে সেফালিক অথবা বেসিলিক ভেইন থেকে রক্ত সংগ্রহ করতে হবে। সঠিক জায়গায় টুর্নিকেট বাঁধতে হবে এবং 1 মিনিটের বেশি
টুর্নিকেট বেঁধে রাখা যাবে না। এরপর পাংচার সাইট ডিসইনফেক্ট করে বাতাসে শুকিয়ে 15 থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে নিডল প্রিক করতে হবে। যেহেতু আমরা সিবিসি টেস্ট করার জন্য ব্লাড কালেকশন করছি, সো ইডিজিএ টিউবে ব্লাড ড্র করতে হবে। খেয়াল রাখতে হবে টিউবের মার্ক করা স্থানের থেকে কম অথবা বেশি রক্ত নেওয়া যাবে না, তাহলে রক্ত এবং টিউবে থাকা অ্যান্টিকোয়াগুলেন্টের ডাইলুশন প্রপোর্শন অল্টার হয়ে যাবে। ব্লাড ড্রয়ের পরে অতি দ্রুত টিউবটিকে 8 থেকে 10 বার আলতোভাবে ইনভার্ট করতে হবে, কারণ দ্রুত ব্লাড অ্যান্টিকোয়াগুলেন্ট মিক্স না হলে ক্লট হয়ে যেতে পারে। এরপর সিরিঞ্জ থেকে 1 ড্রপ হোল ব্লাড নিয়ে একটি পেরিফেরাল থিন ব্লাড স্মিয়ার বানাতে হবে। এই স্মিয়ারটি টিউবের অ্যান্টিকোয়াগুলেটেড ব্লাড দিয়ে করা উচিত নয়। যখন অটোমেটেড মেশিন প্লেটিলেট ক্লাম্প পাবে, ইম্যাচিউর ডাব্লিউবিসি পাবে অথবা সেলের এটিপিক্যাল কোনো মরফোলজি পাবে ও ফ্ল্যাগ দিবে, তখন এই পেরিফেরাল স্মিয়ারটি স্টেইন করে মেশিন জেনারেটেড রিপোর্টের সাথে কম্পেয়ার করে একটি সিদ্ধান্তে পৌঁছানো যাবে, অর্থাৎ রিপোর্ট ভেরিফাই করা যাবে। তারপর স্যাম্পল প্রিজার্ভেশন বা সংরক্ষণ। সাধারণত রুম টেম্পারেচার 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে রাখতে হবে এবং যদি টেস্ট করতে 4 ঘন্টার বেশি ডিলে হয় তাহলে 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসে রাখতে হবে। কিছু মাইনর চেঞ্জ হবে যদি 4 ঘন্টার বেশি এবং 24 ঘন্টা পর্যন্ত টেস্ট করা হয়। টেস্ট করার লক্ষ্যে 24 ঘন্টার বেশি যদি স্টোর করা হয়, সেক্ষেত্রে ডাব্লিউবিসি ডিজেনারেশন এবং ভ্যাকুলেশন হবে, আরবিসি সোয়েলিং হবে যেটা এমসিবিকে এফেক্ট করবে, প্লাটিলেট ক্লাম্প হবে এবং ডিগ্রেডেশন হবে। এবার কথা বলবো একটি সিবিসি স্যাম্পল ল্যাবে আসার পরে আমাদের করণীয় কী। স্যাম্পল রিসিভ করার সময় প্রথমত স্যাম্পলের লেভেলের সাথে রিকোয়েস্ট ফর্মের ইনফরমেশন মিলিয়ে দেখতে হবে। যদি ঠিক থাকে তাহলে আমাদের দেখতে হবে স্যাম্পলটি সঠিক ইডিটিএ অথবা ল্যাভেন্ডার টপ টিউবে কিনা, যেই সময়ের মধ্যে স্যাম্পল ল্যাবে আসার কথা এসেছে কিনা, এরপর টিউবে যতটুকু স্যাম্পল নেওয়ার কথা ইন্ডিকেটর মার্ক বরাবর নেওয়া কিনা, টিউবে কোনো ক্লট আছে কিনা, ইভেন কোনো মাইক্রো ক্লট আছে কিনা। যদি এই ত্রুটি থাকে তবে স্যাম্পল রিজেক্ট করতে হবে। এই সবগুলো বিষয়ে যদি কোনো ত্রুটি না থাকে তাহলে আমরা স্যাম্পলটি টেস্ট করার জন্য রিসিভ করব। এবার আমরা সিবিসি স্যাম্পলটিকে অটোমেটেড হেমাটোলজি অ্যানালাইজারে রান করব। স্যাম্পল তো আমাদের আছেই, সঠিক পরিমাণ রক্ত নেয়া ইডিটিএ টিউব। প্রথমত হেমাটোলজি অ্যানালাইজারের সফটওয়্যারটি ওপেন করব, এরপর টিউবটি ডেজিগনেটেড স্লটে রাখব অথবা যেখানে ফুললি অটোমেটেড অ্যানালাইজার নেই সেখানে স্যাম্পলের আইডি নম্বর ম্যানুয়ালি এন্ট্রি করব। তারপর মেশিন অল্প পরিমাণ 100 to 200 মাইক্রোলিটার ব্লাড অ্যাসপাইরেট করবে। চলুন এবার অটোমেটেড অ্যানালাইসিসে মেশিন কি এবং কিভাবে রিপোর্ট তৈরি করে সে বিষয়ে আলোচনা করি। একটি সিবিসি অটো অ্যানালাইজার আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটিলেট, হিমোগ্লোবিন, পিসিবি গণনা ও পরিমাপ করে এবং বিভিন্ন সূত্র ব্যবহার করে এমসিবি, এমসিএইচ ও এমসিএইচসি পরিমাপ করে। এছাড়াও ডাব্লিউবিসির বিভিন্ন টাইপস গণনা করে। এই সম্পূর্ণ প্রসেসটি সম্পন্ন করে ইলেকট্রিক্যাল ইম্প্যাডেন্স, লেজার ফ্লো সাইটোমেট্রি ও লাইট স্ক্যাটারিং মেথড ইউজের মাধ্যমে। তারপর মেশিন কতগুলো নিউমেরিক্যাল ভ্যালুজ আকারে রিপোর্ট প্রোভাইড করবে, পাশাপাশি হিস্টোগ্রাম দিবে। এখানে আমাদেরকে মেশিনে চেক করতে হবে অ্যাবনর্মাল ভ্যালুস অথবা ফ্লাগসগুলো। সাধারণত ব্লাস্ট সেল অথবা প্লাটিলেট ক্লাম্পলে ফ্লাগ দেয়। এছাড়াও কি ধরনের ফ্লাগ দিতে পারে সেগুলো নিয়ে আমি পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। যদি ফ্লাগ দেয় অথবা অ্যাবনর্মাল রিপোর্ট হয় তবে আমাদেরকে স্যাম্পল কালেকশনের সময় ডিরেক্ট ব্লাড দিয়ে একটি থিন পিবিএফ তৈরি করতে হবে। সেটিকে লিশম্যান বা অন্য হেমাটোলজিক্যাল স্টেইন করে ভেরিফাইয়ের মাধ্যমে রিপোর্টটি কমপ্লিট করতে হবে। ম্যানুয়াল অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা টোটাল কাউন্টে নিউবিয়ার কাউন্টিং চেম্বার ব্যবহার করে থাকি এবং স্টেইন ব্লাড স্মিয়ার দিয়ে ডাব্লিউবিসি এর ডিফারেন্সিয়াল কাউন্ট করে থাকি। যখন অটোমেটেড মেশিন ফ্ল্যাগড রেজাল্ট দেয়
অথবা লো রিসোর্স সেটিংয়ে এই ম্যানুয়াল পদ্ধতি ব্যবহৃত হয়। ম্যানুয়াল অ্যানালাইসিস নিয়ে আমি এই ভিডিওতে বিশদ আলোচনা করছি না, পরবর্তীতে কোনো একটা ভিডিওতে এ নিয়ে বিশদ আলোচনা করব। তবে হালকা করে কিছুটা আইডিয়া দেই। ম্যানুয়ালি হেমোসাইটোমিটারে আরবিসি কাউন্টের ক্ষেত্রে হোল ব্লাডকে হেমস ফ্লুইড বা নর্মাল স্লাইনে ফ্রেশ জেন্টাইন ভায়োলেট ডাইলুট করে নিউভিয়ার চেম্বারে চার্জ করে মাঝের 5টি ছোট ঘর, চারপাশের 4টি ও সেন্ট্রালে একটি ঘরের আরবিসি কাউন্ট করে ক্যালকুলেশনের মাধ্যমে টোটাল কাউন্ট অফ আরবিসি বের করতে হবে। একইভাবে ডাব্লিউবিসিএ ব্লাড টার্ক সলিউশনের সাথে ডাইলিউট করে নিউভিয়ার কাউন্টিং চেম্বারে চার্জ করে মাইক্রোস্কোপের কর্নারের বড় 4টি ঘরের ডাব্লিউবিসি কাউন্ট করে ক্যালকুলেশনের মাধ্যমে টোটাল কাউন্ট করতে হবে। এবং প্লাটিলেটও 1% অ্যামোনিয়া অক্সালেটের সাথে ডাইলুয়েট করে নির্দিষ্ট ঘরগুলোতে দেখে ক্যালকুলেশন করে প্লাটিলেটের টোটাল কাউন্ট বের করতে হবে। ডিফারেন্সিয়াল কাউন্ট অফ ডাব্লিউবিসি এর ক্ষেত্রে একটি স্টেইন ব্লাড স্মিয়ার নিতে হবে এবং সেটিকে 100x অয়েল ইমার্শন অবজেক্টিভ মাইক্রোস্কোপের নিচে রেখে 100টি ডাব্লিউবিসি গুনতে হবে এবং এদের পার্সেন্টেজ পাওয়ার জন্য 100টি সেল গণনা করার সময় এদেরকে পৃথকভাবে লিখতে হবে। তাহলে 100টি সেলের মধ্যে যেটি যে কয়টি পাওয়া যাবে সেটাই হবে তার শতকরা হার। যেমন নিউট্রোফিল 65 অর্থাৎ নিউট্রোফিল 65%, লিম্ফোসাইট 25 অর্থাৎ লিম্ফোসাইট 25%, মনোসাইট 6 অর্থাৎ মনোসাইট 6%, ইওজেনোফিল 3 অর্থাৎ ইওজেনোফিল 3% অ্যান্ড ব্যাজোফিল 0 অর্থাৎ 0%ই পাওয়া গেছে। চলুন এবার কিছু অ্যাবনর্মাল রিপোর্ট নিয়ে কথা বলা যাক। প্রথমত আরবিসি নিয়ে কথা বলি। নর্মালের থেকে হিমোগ্লোবিন কমে গেলে অ্যানিমিয়া এবং বেশি হলে পলিসাইথেমিয়া। বোঝার সুবিধার্থে সিসম্যাক্স XN1000 অটোমেটেড অ্যানালাইজারের একটি ইমেজ স্ক্রিনে দেখতে পাচ্ছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি হিমোগ্লোবিন 7.4 অর্থাৎ 19 ইয়ার্সের একজন মেয়ের জন্য এটি অ্যানিমিয়া। এখন আমরা দেখব কমনলি আরবিসি এর কী কী ধরনের অ্যাবনর্মালিটি হতে পারে, এর কারণ ও কি ইন্ডিকেটরস। আরবিসি হিমোগ্লোবিন ও HCT কমে যেতে পারে অ্যানিমিয়ার জন্য। সেক্ষেত্রে রোগী ক্লান্ত থাকবে, চামড়া ফ্যাকাশে থাকবে ও শ্বাসকষ্ট হবে। মাইক্রোসাইটিক অ্যানিমিয়াতে এমসিবি কমে যাবে এবং স্লাইডে আরবিসি এর সাইজ ছোট পাওয়া যাবে, এমসিএইচসি কম থাকবে। এমসিবি বেশি হওয়ার কারণ হচ্ছে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। এটি ভিটামিন B12 অথবা ফোলেটের অভাবে, অ্যালকোহলিজম এবং লিভার ডিজিজের কারণে হতে পারে। সেক্ষেত্রে স্লাইডে লার্জ আরবিসি ও হাইপারসেগমেন্টেড নিউট্রোফিল পাওয়া যেতে পারে। আরবিসি হিমোগ্লোবিন অথবা হেমাটোক্রিট বেড়ে যাবে পলিসাইথেমিয়া হলে। এর কারণগুলো যেমন ডিহাইড্রেশন, পলিসাইথেমিয়া ভেরা, ক্রনিক হাইপোক্সিয়া যেমন সিওপিডি ও হাই অ্যালটিটিউড এক্সপোজারে। সেক্ষেত্রে আরবিসি বেড়ে যাবে, হিমোগ্লোবিন ও হেমাটোক্রিট বেড়ে যাবে। এবার আমরা কথা বলবো অ্যাবনর্মাল ডাব্লিউবিসি নিয়ে। ইনফেকশন, ইনফ্লামেশন, ব্লাড ডিসঅর্ডারের কারণে এই অ্যাবনর্মালিটি হয়ে থাকে। আমি একটি ইমেজ অ্যাড করে দিয়েছি, যেখানে দেখা যাচ্ছে 52 ইয়ার্স এজের একজন ওম্যান, এর ডাব্লিউবিসি কাউন্ট 20,000 পার মাইক্রোলিটারের উপরে, অর্থাৎ তার ডাব্লিউবিসি কাউন্ট নর্মালের থেকে বেশি। এবং ডিফারেন্সিয়াল কাউন্টের দিকে তাকালে দেখতে পাবো তার নিউট্রোফিল কাউন্ট 91%, এটাও অনেক বেশি। এই ডাব্লিউবিসি ও ডিফারেন্সিয়াল কাউন্টের বেশি অথবা কম কী কারণে হতে পারে, কমন কিছু ইন্ডিকেটর দেখব। ইনক্রিজ ডাব্লিউবিসি অথবা লিউকোসাইটোসিস, ব্যাকটেরিয়াল ইনফেকশন, ইনফ্লামেশন ও লিউকেমিয়ার জন্য হতে পারে। সেক্ষেত্রে কমনলি জ্বর ও লোকালাইজড ইনফেকশন থাকবে। এরপরে রিডিউসড ডাব্লিউবিসি অর ডিক্রিসড ডাব্লিউবিসি বা লিউকোপেনিয়া,
ভাইরাল ইনফেকশন, বোন ম্যারো সাপ্রেশন, কেমোথেরাপি, রেডিয়েশন এর কারণে হতে পারে এবং রিকারেন্ট ইনফেকশন দেখা দিবে। ইনক্রিজড নিউট্রোফিলস বা নিউট্রোফিলিয়া, যেটা আমি ইমেজে অ্যাড করে দেখিয়েছি, এটি ব্যাকটেরিয়াল ইনফেকশন, স্ট্রেস এবং ক্রনিক মাইলয়েড লিউকেমিয়ার কারণে হতে পারে। স্লাইডে আমরা কজের উপর ভিত্তি করে নিউট্রোফিলের ভিন্ন ভিন্ন ধরন ও ইম্যাচিউরড নিউট্রোফিল পেতে পারি। রিডিউস নিউট্রোফিলস অর নিউট্রোপেনিয়া, সিভিয়ার ভাইরাল ইনফেকশনস ও বোন ম্যারো ডিসঅর্ডারে হতে পারে এবং অনেকাংশেই ইনফেকশনের প্রবণতা বেড়ে যায়। দেন ইনক্রিজড লিম্ফোসাইটস বা লিম্ফোসাইটোসিস, ভাইরাল ইনফেকশনের কারণে অথবা লিউকেমিয়ার কারণেও লিম্ফোসাইট কাউন্ট বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে কজের উপর ডিপেন্ড করে বিভিন্ন ক্লিনিক্যাল ফিচার পাওয়া যেতে পারে এবং স্লাইডে আমরা অ্যাটিপিক্যাল বা ইম্যাচিউর লিম্ফোসাইট পাবো। রিডিউস লিম্ফোসাইটস বা লিম্ফোপেনিয়া, এইচআইভি অথবা এইডস, অটো ইমিউনো ডিজিজ অর স্টেরয়েড থেরাপির কারণে লিম্ফোসাইট কাউন্ট কমতে পারে, সেক্ষেত্রে ফ্রিকুয়েন্ট ইনফেকশন দেখা দিবে। এরপর ইনক্রিজড ইজোনোফিল বা ইওজিনোফিলিয়া, প্যারাসাইটিক ইনফেস্টেশন, অ্যালার্জিক ও অ্যাজমায়ের কারণে ইসোনোফিল বেড়ে যেতে পারে। সাইন অ্যান্ড সিমটমস যেমন স্কিন র্যাশ, ইচিং, রেসপিরেটরি সিমটমস দেখা দিবে। এরপরে আসি লাস্ট অন ইনক্রিজড ব্যাজোফিলস বা ব্যাজোফিলিয়া, ক্রনিক ইনফ্লামেশন ও মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার্সের ক্ষেত্রে ব্যাজোফিল বাড়তে পারে, সেক্ষেত্রেও পারসিস্টেন্ট ইনফ্লামেশন পাওয়া যাবে। এখানে যে ইমেজটি দেখতে পাচ্ছি এটি একজন 62 ইয়ার্স মেল পেশেন্টের সিসম্যাক্স এক্সএন সিরিজ সিবিসি অ্যানালাইজার এক্সএন 1000-এর কিউ ফ্লাক্স সেকশনের ইমেজ, যেখানে এই পেশেন্টের ফ্লাক্স রেজাল্টগুলোকে রেড ওয়ার্নিং দিয়ে দেখানো হয়েছে। এই ইমেজটিকে অ্যাজ এক্সাম্পল হিসেবে ধরে কিউ ফ্লাক্স সেকশন দিয়ে আমরা কিভাবে রিপোর্ট ইন্টারপ্রেট করব সেটি সংক্ষেপে বুঝব। রেড কি ফ্ল্যাগগুলোকে আমাদের অ্যাটেনশন দিতে হবে। আলাদা আলাদা প্যারামিটারের অ্যাবনর্ম্যালিটি বোঝানোর জন্য আলাদা আলাদা কিউ ফ্ল্যাগের স্কোর থাকে। প্রথমত ব্লাস্ট অথবা অ্যাবনর্মাল লিম্ফোসাইট স্কোর 100। দেখতে পাচ্ছি মেশিন সাজেস্ট করেছে যে ব্লাস্ট অথবা অ্যাবনর্মাল লিম্ফোসাইট থাকতে পারে, সেক্ষেত্রে অবশ্যই ম্যানুয়ালি ব্লাড স্মিয়ার দিয়ে ক্রস চেক করে রিপোর্ট কমপ্লিট করতে হবে। দ্বিতীয়ত লেফট শিফট স্কোর 150 দেখতে পাচ্ছি, অর্থাৎ মেশিন ইম্যাচিউর গ্র্যানুলোসাইট সাজেস্ট করেছে, যেগুলো ব্যান্ড মেটামাইলোসাইট বা মাইলোসাইটস হতে পারে। এটি ইনফেকশন, ইনফ্লামেশন বা বোন ম্যারো স্টিমুলেশনের কারণে হতে পারে। তৃতীয়ত অ্যাটিপিক্যাল লিম্ফোসাইট স্কোর 130, অর্থাৎ রিঅ্যাক্টিভ লিম্ফোসাইটসের উপস্থিতি আছে, যেটা হতে পারে ভাইরাল ইনফেকশন অথবা অন্য কজে। অন্যান্য যে গ্রিন সিগন্যালের প্যারামিটারগুলো আছে এগুলো নর্মাল গ্রিন জোনের ভিতরে আছে, অর্থাৎ মেশিন প্রোভাইডেড এই প্যারামিটারগুলো রিপোর্টের অ্যাকুরেসিতে তেমন কোনো সিগনিফিকেন্ট ইন্টারফারেন্স করবে না। এই ইমেজে আমরা দেখতে পাচ্ছি একজন পেশেন্টের প্ল্যাটিলেট কাউন্ট 15,000 পার মাইক্রোলিটার এবং এই সকল ক্ষেত্রে রিপোর্ট করার জন্য এমপিভি ও পিডিডব্লিউ এর সাথে কোরিলেট করতে হবে এবং যদি এমপিভি ব্ল্যাঙ্ক থাকে তবে প্ল্যাটিলেটের হিস্টোগ্রাম দেখে ও ম্যানুয়ালি পেরিফেরাল ব্লাড স্মিয়ার দেখে একটি সিদ্ধান্তে পৌঁছাতে হবে। মাঝে মাঝে দেখা যায় মেশিনের প্ল্যাটিলেট কাউন্টে প্রবলেম হয়। প্ল্যাটিলেটের অ্যাবনর্মাল ডিস্ট্রিবিউশন ও অ্যানিসোসাইটোসিস, সহজ কথায় সাইজ এবং ভেরিয়েশনের কারণে। তখন মেশিন কিউ ফ্ল্যাগ দিবে ও রিটেস্ট করতে বলবে। এই সকল ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ম্যানুয়াল ব্লাড স্মিয়ার করে রিপোর্ট ফাইনালাইজ করতে হবে ভেরিফাইয়ের মাধ্যমে। আমরা সংক্ষেপে যদি কিছু কারণ দেখি প্ল্যাটিলেট অ্যাবনর্মালিটির, যেমন রিডিউসড প্ল্যাটিলেট কাউন্ট অর্থাৎ থ্রম্বোসাইটোপেনিয়া, ডেঙ্গু ফিভার, লিউকেমিয়া, বোন ম্যারো ফেলিউর, ডিআইসি, আইটিপি
এর কারণে হতে পারে সহজেই শরীরে কোথাও আঘাত লাগলে লালচে দাগ পড়ে যাবে এবং ব্লিডিং ফিচার থাকবে, অথবা 1 থেকে 2 মিলিমিটার ব্যাসের ছোট ছোট লাল দাগ দেখা যেতে পারে যা চাপ দিলে মিলিয়ে যায় না। এরপরে ইনক্রিজড প্ল্যাটিলেট কাউন্ট অর্থাৎ থ্রম্বোসাইটোসিস। পলিসাইথেমিয়া ভেরা, রিউমাটয়েড আর্থ্রাইটিস বা এসেনশিয়াল থ্রম্বোসাইথেমিয়াতে প্লেটিলেট বেড়ে যেতে পারে। এই ক্ষেত্রে ব্লাডে ক্লটিং রিস্ক বা স্ট্রোক হওয়ার চান্স থাকে। বিশেষ বিবেচনা করতে হবে, যেমন সবসময় অ্যাবনর্মাল ফ্লাগ চেক ও ম্যানুয়ালি ব্লাড স্মিয়ার তৈরি করে ভেরিফাই করা এবং রোগীর অবস্থা হিস্ট্রির সাথে কোরিলেট করা যদি জায়ান্ট প্লাটিলেট অথবা ব্লাস্ট অথবা প্লাটিলেট ক্লাম্প সাসপেক্টেড হয়। তার পাশাপাশি খুব অ্যাবনর্মাল রিপোর্টগুলো তাড়াতাড়ি রিপোর্ট করা। এবার আমরা দেখব সিবিসি করার সময়ে কি কি ইরোর হতে পারে। 3টি ফেজ, প্রি অ্যানালাইটিক্যাল, অ্যানালাইটিক্যাল এবং পোস্ট অ্যানালাইটিক্যাল। যে কোনো ফেজে ইরোর হতে পারে। প্রি অ্যানালাইটিক্যাল ইরোরস যেমন ক্লটেড স্যাম্পল, যার ফলাফল হিসেবে রিপোর্টের উপর এর মারাত্মক প্রভাব পড়ে। ফলসলি ডাব্লিউবিসি, আরবিসি, প্লেটিলেট কম দেখাবে। এটি রোধ করতে হলে সিবিসি স্যাম্পল কালেকশনের পরে দ্রুত 8 থেকে 10 বার টিউবটি উপর নিচ করে মিক্স করতে হবে। এরপর হেমোলাইসিস। খুব ফোর্সে যদি ব্লাড কালেকশন করা হয় অথবা টিউবটি জেন্টলি মিক্স করার পরিবর্তে যদি শেকিং করা হয় তবে হেমোলাইসিস হতে পারে, যার ফলে এমসিএইচসি হাই দেখাবে কিন্তু আরবিসি কাউন্ট কম দেখাবে। সেক্ষেত্রে সঠিক নিডল সাইজ ও এক্সেসিভ সাকশন পরিহার করতে হবে। খেয়াল করার একটি বিষয় হচ্ছে ডাইলিউশন ইফেক্ট। ইন্ট্রাভেনাস লাইন করা এমন জায়গা থেকে যখন ব্লাড নেওয়া হয় তখন ফলসলি সেল কাউন্ট লো দেখাতে পারে। সেক্ষেত্রে আইভি লাইন অ্যাভয়েড করে ডিরেক্ট ভেনিপাংচার করে ব্লাড নিতে হবে। খেয়াল রাখতে হবে টিউবে ব্লাড কালেকশন করার সময় মার্ক করা, অর্থাৎ যতটুকু ব্লাড নেওয়ার কথা এর থেকে কম অথবা বেশি ব্লাড নেওয়া যাবে না, না হলে ব্লাড অ্যান্টিকোয়াগুলেন্ট ডাইলেশন ইরোর হবে এবং রিপোর্ট ভুল হবে। এবার দেখব প্লাটিলেট ক্লাম্প। ইডিটি অ্যান্টিকোয়াগুলেন্টের ব্যবহারেও প্লাটিলেট অ্যাগ্রিগেশন হতে পারে। সেক্ষেত্রে মেশিন জেনারেটেড রিপোর্টে আমরা ফলসলি লো প্লাটিলেট কাউন্ট পেতে পারি। এমন কেসে ম্যানুয়াল স্লাইড দেখে ভেরিফাই করতে হবে, অথবা সোডিয়াম সাইট্রেট টিউবে ব্লাড কালেক্ট করে ম্যানুয়ালি স্লাইড মেক করে রেজাল্ট ভেরিফাই করতে হবে। সিবিসি এর ইডিটিএ অ্যান্টিকোয়াগুলেন্টের পরিবর্তে অন্য অ্যান্টিকোয়াগুলেন্ট ব্যবহার করলে সিবিসি এর যে কোনো কম্পোনেন্টস এফেক্ট করবে, তাই সিবিসি এর জন্য ইডিটি অ্যান্টিকোয়াগুলেন্ট ব্যবহার করতে হবে, যদিও এই ভুলটা হওয়ার চান্স অনেক কম। এরপরে সিবিসি টেস্ট করতে যদি 4 ঘন্টার বেশি সময় নেওয়া হয়, 4 ঘন্টা পরে যদি টেস্টটা করা হয়, সেক্ষেত্রে রুম টেম্পারেচারে রাখলে আরবিসি সোয়েলিং হয়ে এমসিবি হাই হয়ে যেতে পারে। সেক্ষেত্রে 4 ঘন্টার মধ্যেই টেস্ট পারফর্ম করার ট্রাই করতে হবে। এবার আসি অ্যানালাইটিক্যাল ফেজের ইরোরগুলো নিয়ে, অর্থাৎ টেস্ট করার সময়ের ভুলগুলো। ইনস্ট্রুমেন্টের ত্রুটিপূর্ণ অবস্থা বা ম্যালফাংশন, ইমপ্রপার ক্যালিব্রেশন অথবা রিয়েজেন্ট ইস্যুসের কারণে অ্যানালাইটিক্যাল ফেজে ইরোর হয়ে থাকে। যেমন স্যাম্পল অ্যাসপাইরেশনের যে প্রোব অথবা নিডল থাকে সেটি অনেক সময় বন্ধ বা সরু হয়ে যেতে পারে। সেক্ষেত্রে পর্যাপ্ত স্যাম্পল অ্যাসপাইরেট করতে পারবে না ও কাউন্টসে ইরোর হবে। রেগুলারলি মেইনটেনেন্স ও ক্যালিব্রেশন করলে ইনস্ট্রুমেন্টের এই ম্যালফাংশন রোধ করা সম্ভব। এরপরে রিয়েজেন্ট ইস্যুস। এক্সপায়ার্ড অথবা কন্টামিনেটেড রিয়েজেন্টের কারণে ফলসলি হাই অথবা ফলসলি লো রেজাল্ট দিতে পারে। এই সমস্যা রোধে অবশ্যই আমাদেরকে রিয়েজেন্টের ডেট চেক করতে হবে এবং রিয়েজেন্ট অ্যাসপাইরেটরে সঠিক স্থানে সঠিক রিয়েজেন্ট লাগাতে হবে। ইনকারেক্ট স্যাম্পল কালেকশন। এর কারণে ব্লাডের স্যাম্পল ক্লট অথবা এয়ার বাবল তৈরি হলে ভুল সেল কাউন্ট হতে পারে এবং এই সমস্যা রোধে সিবিসি ব্লাড কালেকশনের সাথে সাথে টিউবটি ভালোভাবে মিক্স করতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন কোনো বাবল চলে না যায়। এবার আমরা পিবিএফ থেকে ধারণকৃত কিছু ইমেজ দেখব। যে সকল ইরোর্সগুলো বলেছি তার মেজর কিছু লাইভ এক্সপেরিয়েন্স। কখনো কখনো কিছু অটোমেটেড হেমাটোলজি অ্যানালাইজারে অ্যাডভান্স সেল রিকগনিশন সিস্টেম না থাকায় নিউক্লিয়েটেড আরবিসিকে
ডাব্লিউবিসি এর সাথে ভুল করে মিলিয়ে ফেলে এবং বেশি ডাব্লিউবিসি কাউন্ট দিয়ে থাকে, সেক্ষেত্রে এমন করে স্লাইড করে রিপোর্ট ভেরিফাই করতে হবে। অনেক সময় যে কোনো কারণে প্লাটিলেটের সাইজ অথবা ডিস্ট্রিবিউশনে ভেরিয়েশন থাকলে অথবা প্লাটিলেট ক্লাম্প থাকলে ও সেই অটোমেটেড অ্যানালাইজারটিতে ফ্লুরোসেন্ট প্লাটিলেট কাউন্ট মেথড না থাকলে ভুল প্লাটিলেট কাউন্ট দিতে পারে। এই সকল ক্ষেত্রে ব্লাড কালেকশনের সময় ডিরেক্ট ব্লাড অর্থাৎ নট অ্যান্টিকোয়াগুলেটেড ব্লাড দিয়ে যেই স্লাইডটি করা হয়েছিল সেটি স্টেইন করে ক্রস চেক করতে হবে। ক্রস চেকের সময় স্মিয়ারের সাইড এজ ইভেন টেইলের থেকে সামনে গিয়ে কোনো ক্লাম্প আছে কি না খুঁজতে হবে। সেক্ষেত্রে 10x অবজেক্টিভে রেখে অল্প সময়ে সম্পূর্ণ স্মিয়ারের এজগুলো ঘুরে দেখা যাবে। ক্লাম্পের ক্ষেত্রে দেখা যাবে স্ক্রিনের অ্যাটাচ ইমেজটির মতো টেইল পার্টে বড় বড় ক্লাম্প, কিন্তু মেশিন জেনারেটেড রিপোর্টে প্লেটিলেট কাউন্ট লো, স্যাম্পল নর্মাল হওয়া সত্ত্বেও। সেক্ষেত্রে পেশেন্ট থেকে অ্যাগেইন প্রপারলি স্যাম্পল কালেকশন করে উইদাউট ডিলে স্লাইড প্রিপারেশন করে রিপোর্ট কমপ্লিট করতে হবে। এরকম হওয়ার পিছনে যে কারণগুলো দায়ী সেগুলো হচ্ছে ডিলেড অর আনইভেন স্প্রেডিং, অর্থাৎ স্লাইডে ব্লাড ড্রপ দিয়ে দেরি করে স্মিয়ার স্প্রেড করা, স্মিয়ারটি শুকাতে বেশি সময় লাগা, অথবা যে স্প্রেডারটি দিয়ে স্মিয়ার করা হয়েছে সেটির এজ রাফ থাকা। কিছু কিছু সময় মেশিন ভুল করে মনোসাইট ও ইম্যাচিউর ডাব্লিউবিসি এর সাথে মিমিক করে ফেলে বা মিলিয়ে ফেলে। তাই মনোসাইট যদি নর্মাল রেঞ্জ এক্সিড করে অবশ্যই পেরিফেরাল ব্লাড ফিল্ম দেখে ভেরিফাই করতে হবে। অনুরূপভাবে যদি ডাব্লিউবিসি কাউন্ট অনেক হাই আসে তখনও পিবিএফ করে ডাব্লিউবিসি এর মরফোলজি চেক করতে হবে, পাশাপাশি কিউ ফ্লাগ চেক করতে হবে এবং মেইন মেনুর আইজি অর্থাৎ ইম্যাচিউর গ্র্যানুলোসাইট ফিচারটি যদি থাকে তা চেক করতে হবে। মেশিন যদি ইম্যাচিউরিটি ডিটেক্ট করতে পারে তবে আইজি তার পরিমাণ দিয়ে দিবে। পেরিফেরিতে এমন কোনো পেশেন্ট পেলে অবশ্যই কালক্ষেপণ না করে টারশিয়ারি লেভেলের কোনো হেমাটোলজিস্টের কাছে যাওয়ার জন্য সাজেস্ট করতে হবে। পোস্ট অ্যানালাইটিক্যাল ইরোর টেস্ট হয়ে যাওয়ার পরে রিপোর্ট পেশেন্টের হাতে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত যেই ইরোর ঘটতে পারে। ম্যানুয়াল এন্ট্রি অথবা এলাইজে মিস্টেক হলে এক পেশেন্টের টেস্ট ফাইন্ডিংস অন্য পেশেন্টের রেজাল্টে চলে যেতে পারে। সেক্ষেত্রে ডাবল চেক করতে হবে ম্যানুয়ালি এন্ট্রি করলে, এবং এলাইজ সিস্টেমকে ভালোভাবে পরীক্ষা করে নিতে হবে যে সঠিক ডেটা সঠিক পেশেন্টে এলাইজ হচ্ছে কি না। মিস ইন্টারপ্রিটেশন এড়ানোর জন্য পেশেন্ট হিস্ট্রি নিতে হবে। অবশ্যই ফ্ল্যাগ বা মেশিনের ওয়ার্নিংগুলো দেখে ফ্ল্যাগ রেজাল্টের সাথে ব্লাড স্মিয়ার করে রিভিউ করতে হবে। ইনকারেক্ট রেফারেন্স রেঞ্জ অর্থাৎ এজ ও জেন্ডার ভেদে ভিন্ন ভিন্ন রেফারেন্স রেঞ্জ থাকে। সেক্ষেত্রে রিপোর্ট করার সময় পপুলেশন স্পেসিফিক রেঞ্জেস দিয়ে রিপোর্ট করতে হবে। সিবিসি টেস্ট করতে গিয়ে ইরোর্সগুলো কিভাবে মিনিমাইজ করব, প্রথমত প্রপারলি ব্লাড কালেকশন করতে হবে, দ্বিতীয়ত 4 ঘন্টার মধ্যে স্যাম্পল টেস্ট করতে হবে, 2 থেকে 3 ঘন্টার মধ্যে করাই উত্তম, তৃতীয়ত রেগুলার কিউসি করে মেশিন ওকে রাখতে হবে, চতুর্থত নিয়মিত ফ্ল্যাগ স্যাম্পল ব্লাড স্মিয়ার দিয়ে ভেরিফাই করতে হবে এবং সর্বোপরি নিয়মিত ল্যাবরেটরি স্টাফদের ট্রেন করাতে হবে।